একদম সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি এবং সার্জিক্যাল প্যাথোলজির একটি অত্যন্ত উচ্চ ঘনত্বের, বলতে গেলে পিএইচডি স্তরের আলোচনা শুরু করতে যাচ্ছি। পাকস্থলীর প্যাথোলজির এই সুনির্দিষ্ট ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনগুলো আয়ত্ত করা কেন এতটা জরুরি এবং কিভাবে এগুলো আধুনিক সার্জিক্যাল অনকোলজিকে পরিচালিত করে তা আমরা ধাপে ধাপে উন্মোচন করব। আলোচনার একটি পরিষ্কার রূপরেখা এখানে দেয়া হল। ১. অ্যাডেনোকার্সিনোমা প্যাথোজেনেসিস। ২. ক্লিনিক্যাল ও মেটাস্ট্যাটিক বৈশিষ্ট্য। ৩. সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ৪. গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার বা সংক্ষেপে GIST। ৫. লিম্ফোমা ও ম্যালটোমা। এবং ৬. ভলভুলাস ও বেজোয়ার। এপিথেলিয়াল, মেসেনকাইমাল, লিম্ফোইড এবং কাঠামোগত অস্বাভাবিকতাগুলোর এই জটিল বিন্যাসটি সহজে বুঝতে এই ধাপগুলো দারুণভাবে সাহায্য করবে। তো শুরু করা যাক আমাদের প্রথম বিভাগ অ্যাডেনোকার্সিনোমা প্যাথোজেনেসিস এবং ক্লাসিফিকেশন দিয়ে। পরিসংখ্যানগতভাবে সবচেয়ে উল্লেখযোগ্য গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সির মূলে এবার আমরা প্রবেশ করব। গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমার পেছনের পরিবেশগত ইটিওলজিগুলো বেশ কৌতূহলোদ্দীপক। যেমন রেফ্রিজারেশন আসার পর খাবারে প্রিজারভেটিভের ব্যবহার কমে যাওয়া এই ঝুঁকি অনেকটাই কমিয়েছে। অন্যদিকে এইচ পাইলোরি বা ধূমপানের প্রভাবের পাশাপাশি কিছু নির্দিষ্ট কাঠামোগত ঝুঁকি রয়েছে। মেনিট্রিয়ার্স ডিজিজ, টাইপ এ এবং বি গ্যাস্ট্রাইটিস এবং পূর্ববর্তী পোলিয়া বা বিলোরোধ সার্জারিগুলো ক্যান্সারের ঝুঁকি দারুণভাবে বাড়ায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল অ্যাডেনোমেটাস পলিপ এবং হাইপারপ্লাস্টিক ভ্যারিয়েন্টগুলোর মধ্যকার পার্থক্যটা খুব শক্তভাবে বোঝা। অ্যাডেনোমেটাস পলিপ, বিশেষ করে যা FAP বা APC জিনের মিউটেশনের সাথে যুক্ত, তা ক্যান্সারের প্রকৃত ঝুঁকি তৈরি করে। অন্যদিকে হাইপারপ্লাস্টিক পলিপের নিজস্ব কোনো স্বাধীন ক্যান্সারের ঝুঁকি নেই। এই রোগটিকে ভাগ করার জন্য লরেন্স ক্লাসিফিকেশনের নিখুঁত তুলনাটি খুব চমৎকার। এটি মূলত গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমার দুটি সম্পূর্ণ ভিন্ন প্যাথোলজিক্যাল রূপকে তুলে ধরে। ইন্টেস্টাইনাল টাইপটি মূলত পরিবেশগত কারণে বয়স্ক পুরুষদের মধ্যে গ্যাস্ট্রিক অ্যাট্রফির সাথে দেখা যায় এবং এটি রক্তের মাধ্যমে বা হেমাটোজেনাস পথে ছড়ায়, যেখানে APC মিউটেশন বড় ভূমিকা রাখে। অন্যদিকে ডিফিউজ টাইপটি বেশ আলাদা। এটি পারিবারিক ব্লাড গ্রুপ এ সাথে সম্পর্কিত এবং সাধারণত কম বয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়। এটি ছড়ায় ট্রান্সমিউরাল বা লিম্ফ্যাটিক পথে। এখানে সবচেয়ে চমকপ্রদ আণবিক মিলটি দেখা যায় স্তনের লবিউলার কার্সিনোমার সাথে, কারণ উভয় ক্ষেত্রে ক্যাথেরিন প্রোটিনের হ্রাস এবং সিগনেট রিং সেলের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার আসা যাক স্টেজিং ফ্রেমওয়ার্কে। জাপানিজ, বোরমান এবং মলিকিউলার ক্লাসিফিকেশনগুলোকে যদি আমরা একসাথে মেলাই, তাহলে টিউমারের অঙ্গসংস্থানগত বৃদ্ধি এবং প্রগনস্টিক ফলাফলের একটা দারুণ চিত্র পাওয়া যায়। জাপানিজ আর্লি ক্যান্সার সংজ্ঞায়িত হয় তখন যখন টিউমারটি পেশির স্তরের উপরে থাকে। এর মধ্যে টাইপ 1 প্রোট্রুডেড ভ্যারিয়েন্টের প্রগনোসিস সবচেয়ে ভালো। অন্যদিকে বোরমান ক্লাসিফিকেশনে তা পেশি ভেদ করে যায়। বোরমান টাইপ 4 বা লিনাইটিস প্লাস্টিকা হল সবচেয়ে আক্রমণাত্মক, যেখানে জিনোমিক্যালি স্টেবল মলিকিউলার সাবটাইপটি ডিফিউজ ক্যান্সারের সবচেয়ে খারাপ প্রগনোসিস নির্দেশ করে। এবার আমাদের 2 নম্বর বিভাগ অ্যাডেনোকার্সিনোমার ক্লিনিক্যাল এবং মেটাস্ট্যাটিক বৈশিষ্ট্য। প্যাথোলজি থেকে এবার আমরা সরাসরি ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের দিকে এগোচ্ছি। অ্যাডভান্সড গ্যাস্ট্রিক ক্যান্সারের সিস্টেমিক প্রভাব কতটা ব্যাপক হতে পারে তা এই অস্বাভাবিক মেটাস্ট্যাটিক লক্ষণগুলো দেখলেই বোঝা যায়। নাভির কাছে সিস্টার মেরি জোসেফ নডিউল, ওভারিতে ক্রুকেনবার্গ টিউমার যেখানে সিগনেট রিং সেল থাকে, পাউচ অফ ডাগলাসে ব্লামার শেলফ, থোরাসিক ডাক্ট হয়ে বাম সুপ্রাক্লাভিকুলার অঞ্চলে বিরকাউ নোড, বাম অ্যাক্সিলাতে আইরিশ নোড, ট্রুশো সিন্ড্রোম, লেসার ট্রেলার সাইন বা ট্রাইপামসের মতো লক্ষণগুলো ক্যান্সারের ব্যাপক বিস্তারের অকাট্য প্রমাণ দেয়। তবে দূরবর্তী মেটাস্টাসিসের ক্ষেত্রে পোর্টাল শিরার মাধ্যমে লিভারে ক্যান্সার সবচেয়ে বেশি ছড়িয়ে থাকে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। স্টেজিং এবং ডায়াগনস্টিক্সের ক্ষেত্রে EUS বা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড টিউমারের গভীরতা মাপার জন্য সেরা হাতিয়ার, আর 18FDG PET CT স্ক্যান ব্যবহৃত হয় মেটাস্টেসিস দেখতে। এখানকার সবচেয়ে ক্রিটিক্যাল থ্রেশহোল্ডটি হল T1B স্টেজ। যখনই টিউমার সাবমিউকোসায় পৌঁছায়, লিম্ফ্যাটিক স্প্রেড বা লসিকা গ্রন্থির মাধ্যমে ছড়ানোর পথ উন্মুক্ত হয়ে যায়। গ্যাস্ট্রিক ক্যান্সারের সঠিক এন্ড স্টেজিংয়ের জন্য অন্তত 16টি লিম্ফ নোড অপসারণ একেবারে বাধ্যতামূলক। অন্যান্য ম্যালিগন্যান্সি তুলনায় এটি বেশ কড়া নিয়ম, যেমন অন্ননালীর ক্ষেত্রে 15টি, স্তনের ক্ষেত্রে 10টি বা কোলনের ক্ষেত্রে 12টি নোড লাগে। 3 নম্বর বিভাগ গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমার সার্জিক্যাল ম্যানেজমেন্ট।
এখন আমরা মাল্টিমোডাল ইন্টারভেনশনের দিকে এগোচ্ছি, যেখানে মূল ফোকাস হবে যে কোনো মূল্যে R0 রিসেকশন অর্জন করা। সার্জিক্যাল অ্যালগোরিদমের এই ধাপগুলো খুব পরিষ্কারভাবে বলে দেয় যে টিউমারের অবস্থানই গ্যাস্ট্রেক্টমির ধরন নির্ধারণ করে। প্রথম ধাপে মার্জিন নিশ্চিত করতে হয়, প্রক্সিমাল 5 সেন্টিমিটার এবং ডিস্টালে পাইলোরাস সহ সম্পূর্ণ অপসারণ। দ্বিতীয় ধাপে গ্যাস্ট্রেক্টমি নির্বাচন, অ্যান্ট্রামি টিউমারের জন্য ডিস্টাল 30% বা 60 থেকে 70% সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি এবং উচ্চতর কার্ডিয়া বা সিওয়ার্ট 3 টিউমারের জন্য টোটাল গ্যাস্ট্রেক্টমি করতে হয়। তৃতীয় ধাপে অ্যানাটমিক্যাল পুনর্গঠন, সাবটোটালের জন্য রুটন ওয়াই বা পোলিয়া এবং টোটালের জন্য ইসোফ্যাগো জেজুনস্টমি এর প্রয়োজন হয়। লিম্ফ নোড ক্লিয়ারেন্সের জন্য জাপানিজ লিম্ফ নোড স্টেশনগুলোর এই কঠোর বিভাজনটি সার্জারির আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করে। মনে রাখার সহজ উপায় হল বেজোড় সংখ্যার নোডগুলো থাকে লেসার কার্ভেচারে এবং জোড় সংখ্যার নোডগুলো গ্রেটার কার্ভেচারে। স্টেশন 1 থেকে 6 পর্যন্ত অপসারণকে বলা হয় D1 ক্লিয়ারেন্স। তবে অপারেবল গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য D2 লিম্ফ্যাডেনিকটমি, যা স্টেশন 1 থেকে 11 পর্যন্ত কভার করে, সেটি হচ্ছে চূড়ান্ত এবং সর্বোত্তম মানদণ্ড। এই D2 ক্লিয়ারেন্সই রিল্যাপস প্রতিরোধে সবচেয়ে কার্যকর। থেরাপিউটিক দিক থেকে দেখতে গেলে 5FU এবং সিসপ্ল্যাটিন হল চিকিৎসার মূল ভিত্তি। তবে ক্যান্সারের গভীরতা এবং নোডাল স্ট্যাটাস এই লক্ষ্যভিত্তিক থেরাপিকে পরিচালিত করে। যেমন T3 বা T4 ডিজিজের ক্ষেত্রে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে টিউমার ছোট করা হয় এবং আশেপাশের অঙ্গ আক্রান্ত হলে এন ব্লক রিসেকশন করা হয়। অ্যাডভান্সড বা মেটাস্ট্যাটিক ক্ষেত্রে HR2 পজিটিভ হলে ট্রেস্টুজুমাব এবং PDL1 পজিটিভ হলে পেমরেলোজুমাব ব্যবহৃত হয়। এছাড়াও S1 রেজিমেন, যার মধ্যে টেগাফোর, জিমেরাসিল এবং অটেরাসিল রয়েছে, তা বেশ উল্লেখযোগ্য। 4 নম্বর বিভাগ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার বা সংক্ষেপে GIST। এপিথেলিয়াল ম্যালিগন্যান্সি থেকে সরে এসে এবার আমরা মেসেনকাইমাল প্যাথোলজিগুলো ব্যবচ্ছেদ করব। এই টিউমারগুলোর উৎপত্তি বেশ ইন্টারেস্টিং। GIST এর উৎপত্তি হয় পরিপাকতন্ত্রের পেসমেকার কোষ অর্থাৎ কাজালের ইন্টারস্টিশিয়াল সেল থেকে। এটি প্রায়শই আপার GI ব্লিডিং নিয়ে প্রকাশ পায়। যেহেতু এটি সাবমিউকোসাল, তাই এন্ডোস্কোপিতে এটি সহজেই চোখ এড়িয়ে যেতে পারে, আর তাই CECT হল প্রধান ডায়াগনস্টিক টুল। প্রগনোসিসের জন্য ফ্লেচার ক্লাসিফিকেশন ব্যবহার করা হয়, যা টিউমারের আকার এবং মাইটোসিসের উপর ভিত্তি করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাডিনোকার্সিনোমার মতো GIST লিম্ফ্যাটিক পথে ছড়ায় না বললেই চলে, 10%-এরও কম। আর ঠিক এই কারণেই ব্যাপক D2 ক্লিয়ারেন্সের পরিবর্তে মাত্র 2 সেন্টিমিটার মার্জিন সহ লোকাল ওয়েজ রিসেকশন এবং ইমাটিনিব থেরাপি এর প্রধান চিকিৎসা। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা IHCর ক্ষেত্রে এই মার্কারগুলো একদম স্পেসিফিক। 90%-এরও বেশি ক্ষেত্রে CD117 বা CKET পজিটিভ থাকে, পাশাপাশি 60-70% ক্ষেত্রে CD34 পজিটিভ পাওয়া যায়। তবে DOG1 হল সবচেয়ে সুনির্দিষ্ট মার্কার। এর মধ্যে ওয়াইল্ড টাইপ জেস্ট এর কনসেপ্টটা দারুণ। এই টিউমারগুলো CD117, CD34 এবং PDGF অ্যালফা সবগুলোর জন্যই নেগেটিভ হয়ে থাকে। কিছু অত্যন্ত সুনির্দিষ্ট সিন্ড্রোমিক অ্যাসোসিয়েশন আছে, যা ডায়াগনস্টিক ক্ষেত্রে একটি দারুণ বৈজ্ঞানিক সূক্ষ্ম মাত্রা যোগ করে। কার্নি ট্রায়াড হল গ্যাস্ট্রিক GIST, প্যারাগ্যাংলিওমা এবং পালমেনারি কন্ড্রোমার একটি সমন্বয়। অন্যদিকে কার্নি স্ট্র্যাটাকি সিন্ড্রোমে পালমেনারি কন্ড্রোমা থাকে না। এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হল কার্নি ট্রায়াডের সাথে জড়িত SDHB মিউটেশন ইম্যাটিনিবের প্রতি প্রাইমারি রেজিস্ট্যান্স তৈরি করে, অর্থাৎ সাধারণ ফার্মাকোলজিক্যাল রেসপন্স এখানে কাজ করে না। এই তুলনামূলক ছকটি আমাদের এতক্ষণের আলোচনাকে খুব চমৎকারভাবে সংশ্লেষ করছে। একদিকে এপিথেলিয়াল অ্যাডেনোকার্সিনোমা, যা বায়োপসি দ্বারা নির্ণয় করা হয় এবং যার জন্যে লিম্ফ্যাডিনেক্টমি সহ গ্যাস্ট্রেক্টমি প্রয়োজন। অন্যদিকে মেসেনকাইমাল GIST, যা CECT দ্বারা নির্ণয় করা হয়, DOG1 মার্কার থাকে এবং লিম্ফ নোড ডিসেকশন ছাড়াই শুধু ওয়েজ রিসেকশন দ্বারা চিকিৎসা করা হয়। এই মৌলিক প্যাথোলজিক্যাল এবং সার্জিক্যাল পার্থক্যগুলো মনে রাখাটা অত্যন্ত জরুরি। 5 নম্বর বিভাগ গ্যাস্ট্রিক লিম্ফোমা এবং মেলটোমা।
আমাদের আলোচনা এবার লিম্ফয়েড টিস্যু ম্যালিগন্যান্সির দিকে মোড় নিচ্ছে, যেখানে থেরাপিউটিক অ্যাপ্রোচগুলো সার্জিক্যাল রিসেকশন থেকে সম্পূর্ণ আলাদা। প্রাইমারি গ্যাস্ট্রিক লিম্ফোমা সাধারণত ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা বা ডিএলবিসিএল হয়ে থাকে, যা বি সিমটম নিয়ে প্রকাশ পায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এর প্রথম সারির চিকিৎসা সার্জারি নয়, বরং এটি সিস্টেমিক RCHOP কেমোথেরাপি দ্বারা পরিচালিত হয়। সার্জারি কেবল তখনই বিবেচনা করা হয় যখন কেমোথেরাপির পরও কোনো অবশিষ্ট বা রেসিডুয়াল রোগ থেকে যায়। ম্যালটোমার এই লো গ্রেড এবং হাই গ্রেডের পার্থক্যটা ক্লিনিক্যাল সায়েন্সের অন্যতম সবচেয়ে বিস্ময়কর একটি দিক। ভাবা যায় শুধুমাত্র একটি ব্যাকটেরিয়া অর্থাৎ এইচ পাইলরিকে অ্যান্টিবায়োটিক দিয়ে নির্মূল করার মাধ্যমে লো গ্রেড ম্যালটোমার মতো একটি নিওপ্লাস্টিক প্রক্রিয়াকে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব। এটি সত্যি এক যুগান্তকারী চিকিৎসা। তবে হাই গ্রেডের ক্ষেত্রে অবশ্য আগ্রাসী সিস্টেমিক কেমোথেরাপির প্রয়োজন হয়। আমাদের শেষ সেকশন ৬ নম্বর বিভাগ, ভলভিউলাস এবং ট্রাইকোবেজোয়ার প্যাথোলজি। ক্যান্সারের আলোচনা শেষে আমাদের মনোযোগ এখন সম্পূর্ণভাবে পাকস্থলীর যান্ত্রিক এবং কাঠামোগত জরুরি অবস্থাগুলোর দিকে। ভলভিউলাস বা পাকস্থলীর ঘূর্ণনের ক্ষেত্রে দুটি অক্ষ খুব গুরুত্বপূর্ণ। অর্গ্যানো অ্যাক্সিয়াল ভলভুলাস ঘটে কার্ডিয়া থেকে পাইলোরাস অক্ষে, যা সবচেয়ে সাধারণ এবং এখানে ভ্যাসকুলার কম্প্রোমাইজ বা রক্ত চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি, যার ফলে জরুরি ভিত্তিতে সার্জারির প্রয়োজন হয়। অন্যদিকে মেসেন্টেরো অ্যাক্সিয়াল ঘূর্ণনে গ্রেটার থেকে লেসার কার্ভেচার অক্ষে পাকস্থলী নিজের উপর ভাঁজ হয়ে যায়, যা সাধারণত বেশি ক্রনিক প্রকৃতির হয়ে থাকে। অ্যাকিউট গ্যাস্ট্রিক ভলভুলাস দ্রুত চেনার জন্য বোরচার্ড ট্রায়াড একেবারে ক্লাসিক একটি মানদণ্ড। তীব্র পেটে ব্যথা, অনুৎপাদনশীল বমি ভাব বা রেচিং এবং রাইলস টিউব প্রবেশ করাতে না পারা এ তিনটি লক্ষণ দেখা মাত্রই বুঝে নিতে হবে যে এটি একটি ইমার্জেন্সি এবং সিসিটি বা কন্ট্রাস্ট স্টাডি করার আগেই দ্রুত পদক্ষেপ নিতে হবে। এবং সবশেষে ট্রাইকোবেজোয়ার এবং র্যাপুঞ্জেল সিন্ড্রোম। চুল খাওয়ার অভ্যাস থেকে পাকস্থলীতে গিলে ফেলা চুলের পিণ্ড জমে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ঘটে, আর এটি যখন ডিওডেনাম পর্যন্ত বিস্তৃত হয় তখন তাকে র্যাপুঞ্জেল সিন্ড্রোম বলে। সার্জারি বা এন্ডোস্কোপির মাধ্যমে এই শারীরিক পিণ্ড অপসারণ করা তো বটেই, কিন্তু ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধ করার জন্য সাইকিয়াট্রিক ইন্টারভেনশন বা মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা এখানে সমানভাবে বাধ্যতামূলক। এই পুরো আলোচনার একেবারে শেষে এসে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়। মলিকিউলার টার্গেটেড থেরাপি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যেভাবে অবিশ্বাস্য দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, তাতে আজকের দিনের অত্যন্ত জটিল ও মারাত্মক D2 লিম্ফ্যাডেনেক্টমি এবং টোটাল গ্যাস্ট্রিকটমি কি ভবিষ্যতে কেবলই ইতিহাসের পাতায় স্থান পাবে? আণবিক উদ্ভাবনের যুগে সার্জিক্যাল অঙ্কোলজির ভবিষ্যৎ আসলে কোন দিকে মোড় নেবে তা অত্যন্ত কৌতূহলোদ্দীপক। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে।